এই মুভিটা রিলিজ হওয়ার পর এই মুভিটাকে পৃথিবীর অনেক দেশ থেকে ব্যান করে দেওয়া হয় বিভিন্ন কারণে। মুভির বিষয়বস্তু নিয়ে আছে অনেক বিতর্ক। গভীর জঙ্গলের মাঝখান দিয়ে আছে একটা নদী, আর এই জঙ্গলের মাঝখানে এমন একটা জায়গা আছে যেটাকে নরক বা জাহান্নামের সাথে তুলনা করা হয়। কেন? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হন্টেড হেভেন বাংলা। একজন মানসিক রোগী, যে কিনা একসময় সেনাবাহিনীর একজন বড় অফিসার ছিল, সে হঠাৎ কেন আদিবাসীদের ঈশ্বর সেজে বসে আছে? আর আদিবাসীরাও তাকে ঈশ্বর হিসেবে মেনে নিয়েছে কেন? আর তাকে মারার জন্য যারা আজ পর্যন্ত ওই জঙ্গলে গিয়েছে তারাও একসময় ওনার মতোই হয়ে যায় কেন? মানুষের কাটা মাথা পড়ে থাকে ওই জঙ্গলের বিভিন্ন জায়গায়, আর সেই মানসিক রোগী, যে কিনা ঈশ্বর সেজে বসে আছে, তাকে মারার জন্য একজন রওনা হলো ওই নদী ধরে। সে যখন ওই নদীর পাশের ভয়ানক জঙ্গলটাতে পৌঁছালো, তার সাথে যা হলো তা আগে কারো সাথে হয়নি। IMDb-তে 8.4 রেটিং পাওয়া একটা মাস্টারপিস থ্রিলার হন্টেড হেভেন বাংলা প্রেজেন্টস অ্যাপোকালিপস নাও। সালটা 1969। এই লোকটাকে দেখা যায়। লোকটার নাম হলো ক্যাপ্টেন বেঞ্জামিন উইলার্ড। তিনি সেনাবাহিনীর একজন বড় অফিসার। ক্যাপ্টেন উইলার্ড একজন অত্যন্ত সাহসী এবং দক্ষ সেনা কর্মকর্তা। ওনাকে ডেকে পাঠানো হয়েছে একটা ভয়ঙ্কর কাজ করার জন্য। সেটা হলো আমেরিকার সেনাবাহিনীর কর্নেল ওয়াল্টার কার্টসকে খুঁজে বের করা এবং তাকে হত্যা করা। এখানে প্রশ্ন আসে, আমেরিকা কেন নিজেদেরই একজন সেনা অফিসারকে খুঁজে তাকে খুন করতে চাইছে? আসলে শুরুতে কর্নেল কার্টস ছিলেন একজন প্রচণ্ড দক্ষ সৈনিক, পাশাপাশি তিনি একজন ভালো মানুষও ছিলেন। কিন্তু ভিয়েতনামের যুদ্ধে যোগ দেওয়ার পর থেকে কর্নেল যেন একটু একটু করে বদলে যেতে থাকে। তিনি অদ্ভুত আচরণ করতে শুরু করেন এবং ধীরে ধীরে তার মানসিক অবস্থার অবনতি হতে থাকে। একসময় তিনি গভীর জঙ্গলে চলে যান এবং সেখানে গিয়ে সেখানকার আদিবাসীদের নিয়ে একটি আলাদা দল তৈরি করেন, যাদের কাছে কর্নেল কার্টস কোনো ঈশ্বরের থেকে কম ছিলেন না। কর্নেল যা বলতেন তার দলের সবাই তাই মেনে চলত। একসময় কর্নেল কার্টস তার দলের সাহায্যে যা ইচ্ছে তাই করতে শুরু করে, যেন মৃত্যুর এক অদ্ভুত খেলায় মেতে ওঠে। যখন যেভাবে পারছে মানুষ মেরে চলেছে। এমনকি সেই সময় ভিয়েতনাম, আমেরিকা সহ আরও কয়েকটি দেশ কর্নেল কার্টসকে মৃত্যুর মতো ভয় পেতে শুরু করে, কারণ কর্নেল কার্টস এবং তার আদিবাসী দল এতটাই ভয়ানক ও নিষ্ঠুর ছিল। কর্নেল কার্টস যেখানে থাকেন সেখানে সহজে পৌঁছানো সম্ভব নয়। সেখানে পৌঁছাতে হলে আগে একটি গভীর নদী পার হতে হয়। কিন্তু সেখানে আজ পর্যন্ত যারা গেছে তাদের কেউই জীবিত ফিরে আসেনি। এই কারণেই সরকার থেকে নির্দেশ দেওয়া হয়েছে, যেভাবেই হোক না কেন কর্নেল কার্টসকে তার ওই ডেরাতে গিয়ে মেরে ফেলতে হবে। আর সেই দায়িত্ব দেওয়া হয় ক্যাপ্টেন উইলার্ডকে। যথাসময়ে ক্যাপ্টেন উইলার্ড ন্যাং নদী ধরে রওনা হয়ে যায় সেই ভয়ঙ্কর জায়গার উদ্দেশ্যে। ক্যাপ্টেন উইলার্ডকে সেই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য তার সাথে আরও 4 জন ছিল। এদের মধ্যে একজনের নাম শেপ, আরেকজনের নাম ল্যান্স। তাদের সাথে ছিল মাত্র 17 বছরের এক কিশোর, যার নাম মিস্টার ক্লিন। আর যে লোকটা পুরো নৌকাটা চালিয়ে নিয়ে যাচ্ছিল তার নাম ছিল ফিলিপস। তবে তারা কেউই খুব দক্ষ সৈনিক ছিল না। তারা শুধু ক্যাপ্টেন উইলার্ডকে সেই জায়গায় পৌঁছে দেওয়ার জন্যই এসেছিল। কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল কর্নেল কার্টসকে খুঁজে বের করা এবং তার কাছে পৌঁছানো। কারণ স্থানীয় অনেক আদিবাসী কর্নেল কার্টসের সাথে যোগ দিয়েছিল। তাই এই নদী থেকে শুরু করে গভীর জঙ্গল পর্যন্ত পৌঁছানোটা ছিল ভীষণ কঠিন। প্রতিটা পদক্ষেপে যেন অপেক্ষা করছিল মৃত্যুর ফাঁদ। তাছাড়া তখনকার সময়ে এত উন্নত প্রযুক্তিও ছিল না, তাই ছোট ছোট নৌকা নিয়ে সঠিক রাস্তা চিনে ন্যাং নদী দিয়ে যেতে তাদের অনেক সময় লেগে যায়। এদিকে উইলার্ডের মনে কর্নেল কার্টসকে নিয়ে অনেক প্রশ্ন জাগতে থাকে। এত দক্ষ একজন অফিসার, যার কাছে অসংখ্য মেডেল আছে, সে কেন শেষ পর্যন্ত একজন মানসিক রোগীর মতো আচরণ করতে শুরু করলো? আর সে ওই জঙ্গলের মধ্যে বসে আসলে কি করছে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে উইলার্ড কর্নেল কার্টস সম্পর্কে দেওয়া সব তথ্য খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে শুরু করে। এরপর কিছু দূর এগিয়ে গিয়ে ক্যাপ্টেন উইলার্ড দেখতে পায় এক জায়গায় অনেকগুলো হেলিকপ্টার এবং সৈনিক রয়েছে। দেখে সে বুঝতে পারে তারা বিমান বাহিনীর সদস্য। তারাও কর্নেল কার্টসকে মারার উদ্দেশ্যে এখানে এসেছিল, কিন্তু এই জায়গার পর আর এগোতে পারেনি। তাই তারা এখানেই ছিল যেন প্রয়োজনে ক্যাপ্টেন উইলার্ডকে সাহায্য করতে পারে। সেখান থেকে ক্যাপ্টেন উইলার্ড একটি হেলিকপ্টারে করে রওনা দেয়। কিন্তু তখন ভিয়েতনাম যুদ্ধ চলছিল, তাই চারপাশে শত্রুপক্ষের দখল ছিল। হেলিকপ্টারে যেতে যেতে উইলার্ডের মনে হচ্ছিল যেন কিছু একটা অঘটন ঘটতে চলেছে। কিছুক্ষণ পর দেখা যায় নিচে থাকা কিছু মানুষ হেলিকপ্টার দেখেই তার উপর আক্রমণ শুরু করে।
পাল্টা হিসেবে হেলিকপ্টার থেকেও বোমা ফেলা হয় এবং নিচে থাকা মানুষগুলো মারা যায়। কিন্তু একসময় শত্রুপক্ষের বোমা বিস্ফোরণে পুরো হেলিকপ্টারটাই ধ্বংস হয়ে যায় এবং ভেতরে থাকা সব সৈনিক মারা পড়ে। এত ঝামেলা পেরিয়ে শেষে ক্যাপ্টেন উইলার্ড ন্যাং নদীর আরও সামনে পৌঁছে যায় এবং বুঝতে পারে হেলিকপ্টার নিয়ে আর এগোনো সম্ভব নয়। তাই তারা হেলিকপ্টারের সাথে বাঁধা সেই ছোট নৌকাটা এবং সেনাবাহিনীর কিছু জরুরি জিনিসপত্র নিয়ে আবার নৌকায় করে যাত্রাটা শুরু করে। নৌকা করে যেতে যেতে উইলার্ড ভাবতে থাকে, এমনি তো কর্নেল কার্জোকে হত্যা করার অর্ডার দেওয়া হয়নি। নিশ্চয়ই সে এমন এক ভয়ঙ্কর নিষ্ঠুরতার পর্যায়ে পৌঁছে গেছে যেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয়। কারণ যত দিন যাবে তত বেশি আদিবাসী তার দলে যোগ দেবে এবং ধীরে ধীরে সেই দলটাই সবার জন্য বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে। তারা নিষ্ঠুর, তারা উন্মত্ত, আর তারা যা খুশি তাই করতে পারে। অনেকটা দূর যাওয়ার পর জঙ্গলের পাশে একটা জায়গায় নৌকাটাকে দাঁড় করানো হয়। তারা সেখানে একটু বিশ্রাম নিচ্ছিল। এমন সময় শেফ আর উইলার্ড কিছু ফলের সন্ধান করার জন্য পাশের জঙ্গলে যায়। কিন্তু জঙ্গলের ভেতরে কিছুটা দূর যাওয়ার পরেই ক্যাপ্টেন উইলার্ড কেমন যেন একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। তখন তারা বুঝতে পারে জঙ্গলের আড়ালে হয়তো কেউ লুকিয়ে আছে। স্বাভাবিকভাবেই তারা ধরে নেয় যে জঙ্গলে নিশ্চয়ই কোনো শত্রুপক্ষের সৈনিক গা ঢাকা দিয়ে আছে, অথবা কর্নেল কার্জ তাদের আসার খবর পেয়ে গেছে এবং তাদের মারার জন্য লোক পাঠিয়েছে। কিন্তু ঠিক সেই সময় বন্দুক তাক করে আরেকটু সামনে এগোতেই তারা দেখে সামনে যা আছে সেটা কোনো মানুষ নয়। জঙ্গলের ভেতর থেকে একটা হিংস্র বাঘ মানুষের গন্ধ পেয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তখন উইলার্ড আর শেফ সাথে সাথে বাঘটাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। কোনো মতে নিজেদের প্রাণ বাঁচিয়ে তারা দৌড়ে আবার নৌকার কাছে ফিরে আসে। তাদের এভাবে দৌড়ে আসতে দেখে বড় কোনো বিপদের আশঙ্কা করে ফিলিপস সাথে সাথে নৌকার ইঞ্জিন চালু করে দেয়। এরপর বাকিরা উইলার্ড আর শেফকে টেনে নৌকায় তুলে নিলে নৌকাটা আবার সামনে এগোতে শুরু করে। এই পুরো ঘটনায় শেফ ভীষণ ভয় পেয়ে যায়, কারণ ওটা কোনো সাধারণ প্রাণী ছিল না, ছিল একেবারে হিংস্র বাঘ। কিন্তু উইলার্ড একটা জিনিস পরিষ্কারভাবে বুঝে যায়, এই জায়গার আনাচে কানাচে যে কোনো সময় যে কোনো দিক থেকে বিপদ আসতে পারে। আর তখনই উইলার্ড বুঝতে পারে কেন এখনও পর্যন্ত কর্নেল কার্জকে ধরা বা মারা সম্ভব হয়নি। কারণ কর্নেল কার্জ নিজেই ইচ্ছে করে এমন এক জায়গা বেছে নিয়েছে যেখানে পৌঁছানোই বিশাল কঠিন কাজ। উইলার্ড যখন কর্নেল কার্জ সম্পর্কে বিভিন্ন নথিপত্র ঘাঁটছিল তখন এমন কিছু তার চোখে পড়ে যেটা দেখে সে অবাক হয়ে যায়। সেখানে লেখা ছিল, ভিয়েতনাম যুদ্ধের সময় কর্নেল কার্জ দক্ষিণ ভিয়েতনামের কয়েকজন সেনাকে ভীষণ নিষ্ঠুরভাবে হত্যা করেছিল, আর সেই কাজ করার সময় সে ওপর মহলের কোনো আদেশই মানেনি। বর্তমানে কর্নেল কার্জের মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে সে প্রায় উন্মাদের মতো আচরণ করছে এবং যা খুশি তাই করছে। সরকারও বিষয়টা ভালো চোখে দেখেনি, কারণ কর্নেল কার্জের দলে দিন দিন অনেক আদিবাসী যোগ দিচ্ছে এবং তার নিষ্ঠুর হত্যালীলাও বাড়তেই থাকছে। তাই যে কোনো সময় সে বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে। সেই কারণেই সরকার থেকে যত দ্রুত সম্ভব তাকে হত্যা করার আদেশ দেওয়া হয়েছে। এদিকে একসময় ক্যাপ্টেন উইলার্ডের সাথে ফিলিপসের মতবিরোধ দেখা দেয়, কারণ উইলার্ড এখনও পর্যন্ত নৌকায় থাকা কাউকেই বলেনি যে তারা আসলে কোথায় যাচ্ছে। কিছুক্ষণ পর নৌকা চালাতে চালাতে তারা ন্যাং নদীর পাড়ে আমেরিকান সেনাবাহিনীর শেষ পোস্টে এসে পৌঁছায়। এরপর থেকে আর কোনো সেনা সামনে এগোতে পারেনি। ক্যাপ্টেন উইলার্ড সেখানে দেখতে পায় অনেক সৈনিক বাড়ি ফেরার জন্য প্রায় পাগল হয়ে গেছে। তারা যখনই কোনো নৌকা দেখে তখনই সাহায্যের জন্য অনুরোধ করে, কারণ এই জায়গায় এসে যদি কোনো সৈনিক আটকে যায় তাহলে সহজে আর ফিরে যাওয়ার পথ খুঁজে পাওয়া যায় না। তাই নতুন কোনো নৌকা বা হেলিকপ্টার এলে তারা মনে করে হয়তো তাদের বাড়ি ফেরানোর জন্যই এসেছে। এখান থেকেই বোঝা যায় যে দীর্ঘদিন এখানে থাকতে থাকতে সৈন্যরা মানসিকভাবে ভেঙে পড়েছে। যুদ্ধ শুধু মানুষের প্রাণী কেড়ে নেয় না, জীবনের অনেক মূল্যবান সময়ও কেড়ে নেয়। উইলার্ডের নৌকায় থাকা ল্যান্স নামের মানুষটার মানসিক অবস্থাও ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। সে অদ্ভুত আচরণ করতে থাকে এবং এক ধরনের মাদকের নেশায় আসক্ত হয়ে পড়ে। তবে সেই জায়গাটা ছিল ভীষণ বিপজ্জনক। চারদিকে বোমা বিস্ফোরণ আর গুলির শব্দ চলতেই থাকে, কারণ তখন ভিয়েতনাম যুদ্ধ চলছিল। একদিকে যুদ্ধ,
অন্যদিকে কর্নেল কার্জের আতঙ্ক, সব মিলিয়ে সেনাবাহিনীর মনোবল যেন ভেঙে পড়েছিল। ক্যাপ্টেন উইলার্ড নৌকা থেকে নেমে সেখানে থাকা সৈন্যদের সাথে কথা বলার চেষ্টা করে, যদি কর্নেল কার্ড সম্পর্কে কোনো খবর পাওয়া যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, কেউই জানত না কর্নেল কার্ডস ঠিক কোথায় লুকিয়ে আছে। তাই সেখানকার সৈন্যরা উইলার্ডকে কোনো সাহায্য করতে পারে না। পরে উইলার্ড কিছু অস্ত্রশস্ত্র নিয়ে আবার নৌকায় ফিরে আসে। তখন সে বুঝতে পারে কর্নেল কার্ডস এমন এক জায়গায় নিজের রাজত্ব গড়ে তুলে নৌকা আবার এগোতে শুরু করে। তখন উইলার্ড তাকে দেওয়া নথিপত্রগুলো পড়তে পড়তে জানতে পারে তার আগে ক্যাপ্টেন রিচার্ড নামের আরেকজনকে এই একই মিশনে পাঠানো হয়েছিল কর্নেল কার্ডজোকে হত্যা করার জন্য। কিন্তু অদ্ভুতভাবে কর্নেল কার্ডজের সাথে দেখা হওয়ার পর সেই ক্যাপ্টেন রিচার্ডই তার দলে যোগ দিয়ে বসে। ঠিক সেই সময় নৌকায় থাকা ল্যান্স, যে প্রায় নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, নেশার ঘোরে কিছু স্মোক গ্রেনেড ছুড়ে দিতে শুরু করে। এগুলো থেকে শুধু ধোঁয়া বের হচ্ছিল, কিন্তু হঠাৎই নদীর দুপাশের ঘন জঙ্গল থেকে নৌকাকে লক্ষ্য করে গুলি ছুটে আসতে শুরু করে। আচমকা হামলার মুখে পড়ে তারা সামলাতে পারে না। শত্রুপক্ষের গুলিতে ক্লিন নামের সেই অল্প বয়সী ছেলেটি মারা যায়। তবুও তারা নৌকা থামায় না এবং সামনে এগোতে থাকে। কিছু দূর যাওয়ার পর উইলার্ডের মনে হতে থাকে তারা হয়তো কর্নেল কার্ডসের এলাকায় ঢুকে পড়েছে। যদিও সে এখনও সেই মানুষটাকে দেখেনি, তবুও তার উপস্থিতি যেন চারপাশে অনুভব করা যাচ্ছিল। এর মাঝেই নদীর পাশের কিছু লোক আবার তাদের ওপর হামলা করে এবং তাদের ছোড়া একটি বর্ষা এসে ফিলিপসের পিঠে গেঁথে যায়। সে নৌকার ওপর লুটিয়ে পড়ে। তখন উইলার্ড তার কাছে গেলে ফিলিপস ভাবে সে একা মরবে না, উইলার্ডকেও সঙ্গে নিয়ে মরবে। তাই সে উইলার্ডকে শক্ত করে ধরে যেন সেই বর্ষা তার শরীর ভেদ করেও বেরিয়ে যায়। কিন্তু নিজেকে বাঁচানোর জন্য উইলার্ড ফিলিপসের মুখ চেপে ধরে এবং দম বন্ধ হয়ে ফিলিপস মারা যায়। এরপর নৌকা চালানোর দায়িত্ব এসে পড়ে শেফের ওপর, কারণ ল্যান্স তখন প্রায় সবসময় নেশার ঘরে থাকে এবং উন্মাদের মতো আচরণ করছে। যেহেতু তারা এখন কর্নেল কার্ডসের এলাকায় ঢুকে পড়েছে, তাই উইলার্ড এবার শেফকে তার গোপন মিশনের কথা খুলে বলে, কেন তাকে এখানে পাঠানো হয়েছে। শেফ এই কথা শুনে ভয় পেয়ে যায়, কারণ সে জানত কর্নেল কার্ডস কতটা ভয়ঙ্কর হতে পারে। এরপর তারা আবার সামনে এগোতে থাকে, কিন্তু যতই তারা এগোচ্ছিল ততই তাদের চোখে পড়ছিল শুধু মানুষের মৃতদেহ আর আগুনে পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ। কর্নেল কার্ডোজ একটা পুরনো মন্দিরে তার ঘাঁটি গেড়েছিল। সেখানে পৌঁছে ক্যাপ্টেন উইলার্ড দেখতে পায় চারদিকে গোলাপি ধোঁয়া ছড়িয়ে আছে। তার সামনে অনেক আদিবাসী মানুষ নৌকা নিয়ে সারি সারি দাঁড়িয়ে আছে। কিন্তু অবাক করার বিষয় হলো, উইলার্ডদের নৌকা দেখেও তারা কোনো আক্রমণ করে না, বরং চুপচাপ সরে গিয়ে তারা নৌকাটাকে ভেতরে ঢোকার রাস্তা করে দেয়। সেখানে পৌঁছানোর পরই ক্যাপ্টেন উইলার্ড বুঝে যায় কর্নেল কার্ডোট সম্পর্কে যা শুনেছে তার একটাও মিথ্যা নয়। সত্যি এখানে তার রাজত্বে ভয়ঙ্কর পাগলামি চলছে। চারদিকে ঝুলছে নিহত সৈনিকদের অর্ধনগ্ন দেহ। এখানে ওখানে ছড়িয়ে আছে অসংখ্য মানুষের লাশ। কোথাও আবার মানুষের শরীর থেকে আলাদা করা মাথা পড়ে আছে। পুরো জায়গাটা যেন পৃথিবীর বাইরের কোনো ভয়ঙ্কর দুনিয়া। একসময় ক্যাপ্টেন উইলার্ডের সঙ্গে ক্যাপ্টেন রিচার্ডেরও দেখা হয়। এই রিচার্ডই আগে কর্নেল কার্ডসকে হত্যা করার মিশনে এখানে এসেছিল, কিন্তু এখন তাকে খুব অদ্ভুত লাগছিল। সে কারোর সাথে কথা বলে না, শুধু চুপচাপ উইলার্ড আর ল্যান্সের দিকে তাকিয়ে থাকে। এরপর উইলার্ড আর ল্যান্সকে ভেতরে নিয়ে যাওয়া হয় কর্নেল কার্ডসের সাথে দেখা করানোর জন্য। আর শেফকে নৌকায় থাকতে বলা হয়, যেন কোনো বিপদ বুঝতে পারলে সে নৌকা নিয়ে পালানোর চেষ্টা করতে পারে। তবে একটা প্রশ্ন থেকেই যায়, কর্নেল কার্ডস যদি চাইতো তাহলে সে সহজেই উইলার্ডদের মেরে ফেলতে পারত, কিন্তু সে কেন তাদের বাঁচিয়ে রেখেছে? কিছুক্ষণ পর দেখা যায় কার্ডসের লোকেরা ক্যাপ্টেন উইলার্ডকে ধরে উল্টো করে তার সারা শরীরে কাদা মাখিয়ে তাকে কর্নেল কার্ডসের সামনে নিয়ে আসে। এখানকার আদিবাসীরা কর্নেল কার্ডসকে প্রায় ঈশ্বরের মতো মানে। তার কথা শুনে বোঝা যায় সে আগেই জানত উইলার্ড এখানে আসবে এবং এটাও জানত যে তাকে হত্যা করার জন্যই উইলার্ডকে পাঠানো হয়েছে। তবুও কর্নেল কার্ডস তাকে মেরে ফেলেনি, কারণ এত ভয়ঙ্কর নদী আর বিপদ পেরিয়ে এত দূর এসে পৌঁছানোর পরও উইলার্ড মানসিকভাবে ভেঙে পড়েনি, আর এটাই কর্নেল কার্ডসের কাছে তাকে আলাদা করে তোলে। তবে কিছুক্ষণ কথা বলার পর
উইলার্ডকে বাঁশ দিয়ে তৈরি এক সরু খাঁচার মতো জায়গায় বন্দি করে রাখা হয়। এভাবে কয়েকদিন কেটে যায়। এক বর্ষার রাতে কর্নেল কার্ডস এসে শেপের শরীর থেকে আলাদা করা মাথাটা বন্দি উইলার্ডের কোলে রেখে চলে যায়। এটা দেখে উইলার্ড ভয়ঙ্করভাবে আতঙ্কিত হয়ে চিৎকার করতে থাকে। আসলে উইলার্ড আর ল্যান্স অনেকক্ষণ ধরে ফিরে না আসায় শেপ হেডকোয়ার্টারে খবর দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু এটা তো কর্নেল কার্ডসের এলাকা, এখানে সামান্য কিছু নড়াচড়াও তার চোখ এড়ায় না। তাই শাস্তি হিসেবে সে শেফের শরীর থেকে মাথা আলাদা করে দেয়। এরপর দেখা যায় যে কিছুদিন আরও উইলার্ডকে ওইভাবে বন্দি করে রাখার পর তার শরীর একদম ভেঙে যায়। তখন কর্নেল কার্ডস এসে তাকে সেই বন্দি অবস্থা থেকে মুক্তি দেয়। কর্নেল কার্ডস ক্যাপ্টেন উইলার্ডের কাছে এসে অদ্ভুত ঠান্ডা স্বরে বলে, আমি জানি তুমি এখানে আমাকে মারতে এসেছ, সেই অধিকার তোমার আছে, তাই তো তোমাকে আমি সেই সুযোগ দিচ্ছি, মারো আমাকে। কিন্তু এখানে এসে এতদিন ধরে তুমি যা দেখেছ তার উপর ভিত্তি করে আমাকে বোঝার চেষ্টা করো না, কারণ তুমি আমাকে বুঝতে পারবে না। এরপর কার্ডস নিজের অতীতের কথা বলতে শুরু করে। সে জানায় অনেক দিন আগে সে একজন সৈনিক ছিল। এক যুদ্ধে সে দেখেছিল দক্ষিণ ভিয়েতনামের অনেক বাচ্চাকে হত্যা করার পর তাদের হাত কেটে সাজিয়ে রাখা হয়েছিল, যেন তারা সেটা দেখতে পায়। সেই দৃশ্য দেখে সে প্রচণ্ড কেঁদেছিল, কিন্তু পরে সে বুঝতে পারে যে শত্রুপক্ষ তাদের থেকে অনেক বেশি নিষ্ঠুর ও শক্তিশালী। তাদের বুক কাঁপে না, ভয় লাগে না। তখন তার মনে হয়েছিল মানুষের হাতে যখন ক্ষমতা থাকে। কর্নেল কার্ডস এরপর ক্যাপ্টেন উইলার্ডকে বলে তার শেষ ইচ্ছা হলো উইলার্ড যেন ফিরে গিয়ে তার ছেলেকে তার বাবার সব সত্যি কথা জানায়। কার্ডসের কথা শুনে উইলার্ড বুঝতে পারে যে কার্ডস আসলে বাঁচতে চায় না, সে নিজের জীবনে ক্লান্ত হয়ে পড়েছে। তখন উইলার্ড বুঝতে পারে কেন তার আগে যারা কার্ডসকে হত্যা করতে এসেছিল তাদের অনেকেই শেষ পর্যন্ত তার দলে যোগ দিয়েছিল। কারণ কার্ডস এমনভাবে মানুষকে বোঝায়, এমনভাবে ব্রেন ওয়াশ করে এবং ভয় দেখায় যে অনেকেই তাকে এখানকার ঈশ্বর হিসেবে মানতে শুরু করে। তবে কার্ডসের কথায় পরিষ্কার বোঝা যায় সে নিজেও ক্লান্ত এবং তার বাঁচার ইচ্ছে নেই। সে শুধু চেয়েছিল একজন প্রকৃত সৈনিকের হাতে মরতে, আর সেই সৈনিক হল ক্যাপ্টেন উইলার্ড। পরদিন রাতে স্থানীয় লোকেরা তাদের রীতি অনুযায়ী একটি মহিষ বলির আয়োজন করে। ঠিক সেই সময় উইলার্ড নদীতে স্নান করে উঠে একটি ধারালো দা হাতে নিয়ে অন্ধকারে কার্ডসের কাছে যায়। আর যখন বাইরে মহিষ বলি দেওয়া হচ্ছিল, ঠিক সেই একই মুহূর্তে উইলার্ড দা দিয়ে কুপিয়ে হত্যা করে কর্নেল কার্ডসকে, যেন মানুষের মনুষ্যত্বের নামে তাকে বলি দেওয়া হলো, আর সেটাও কার্ডসের নিজের ইচ্ছাতেই। কর্নেল কার্ডসকে হত্যা করার পর ক্যাপ্টেন উইলার্ড কার্ডসের তৈরি করা নথিপত্র দেখছিল। তখন সে লক্ষ্য করে একটি পাতায় কর্নেল কার্ডস লিখে গিয়েছিল, বোমা বিস্ফোরণ করে জায়গাটা উড়িয়ে দাও, কাউকেই বাঁচতে দিও না। এরপর ক্যাপ্টেন উইলার্ড নীরব থেকে কাগজগুলো নিয়ে ভিড়ের মধ্যে ল্যান্সকে নিয়ে বেরিয়ে আসে। কর্নেল কার্ডসের দলের সবাই উইলার্ডের সামনে অস্ত্র ফেলে মাথা নিচু করে দাঁড়ায় এবং তাদের সরে যাওয়ার জায়গা করে দেয়, কারণ যে লোক তাদের ঈশ্বরকে মেরে ফেলতে পেরেছে সেই লোক তাদের কাছে সবচেয়ে ক্ষমতাশালী। জঙ্গলের নিয়ম হল যে সবচেয়ে শক্তিশালী তার কাছে সবাই মাথা নত করে। এটি শুধু জঙ্গলের নিয়ম নয়, আমাদের সমাজেও একই নিয়ম দেখা যায়। যার কাছে বেশি ক্ষমতা বা সম্পদ থাকে মানুষ তার কাছে মাথা নিচু করে থাকে। উইলার্ড ল্যান্সকে নিয়ে তাদের নৌকায় ফিরে আসে, তবে হেডকোয়ার্টারে তারা আর জানায় না যে কর্নেল কার্ডসকে মেরে ফেলা হয়েছে। এখানেই মুভিটা শেষ হয়। যেখানে প্রশ্ন থাকে কেন কর্নেল কার্ডস শেষ ইচ্ছে হিসেবে জায়গাটিকে বোমা দিয়ে উড়িয়ে দিতে বলেছিল এবং সবাইকে মেরে ফেলতে বলেছিল। কারণ কর্নেল কার্ডস শুধু তাদের উপর রাজত্ব করত না, বরং তার মধ্যে তাদের প্রতি মায়া দয়া জন্মেছে। সে জানত তার আতঙ্ক শেষ হলে আমেরিকার সেনাবাহিনী এসে এই লোকদের অমানসিকভাবে অত্যাচার শুরু করবে। তাই সে চেয়েছিল তার প্রিয়জন বা যারা পাশাপাশি ছিল তারা কোনো অত্যাচার বা নির্যাতন সহ্য না করে। কিন্তু ক্যাপ্টেন উইলার্ডের মধ্যে মানবতা বেঁচে থাকায় সে হেডকোয়ার্টারে কর্নেল কার্ডস মারা যাওয়ার খবর দেয়নি। এছাড়া বাকি আদিবাসী বা তাদের ভাগ্যও সে জানায়নি। হয়তো পরে সে বলবে কর্নেল কার্ডসকে খুঁজে পায়নি, অথবা বলবে কর্নেল কার্ডস এবং সব লোককে মেরে ফেলেছে সে। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব না করলেও লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না।